নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন, মা গ্রেপ্তার ঘাতক ছেলে। শিক্ষককে মারধরের অভিযোগ, প্রধান শিক্ষকের আত্মীয়দের বিরুদ্ধে গুরুতর আহত ওই শিক্ষক। সামনে এলো মানুষের মানবিক মুখ, আহতকে সাহায্য করলেন এক মহিলা, তবে হলো না শেষ রক্ষা, মারা গেলেন আহত যুবক। পর্যটক ফিরে পেলেন হারানো ব্যাগ, ব্লক রেভিনিউ অফিসার ও বাস কর্মীর যৌথ চেষ্টার ফল। শুভেন্দু আসার আগেই এলো কালবৈশাখী, ঝড়ের জেরে পণ্ডসভা অভিশাপ হয়ে দেখা দিল কালবৈশাখী। কলিযুগে কর্ণকথার নয়া নজির, ছোটবেলা থেকেই হাতে খড়ি অপরাধ জগতে, মাজিরাপুরের বাসিন্দা এখন অপরাধ জগতের সেলিব্রিটি। চালু হলো আবর্জনা সংগ্রহ করার পরিষেবা, উদ্বোধন করলেন সাংসদ। শিব ভক্তদের টিফিন দান উদ্যোগে ব্যবসায়ী বৃন্দ। অনুষ্ঠিত হলো লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে নানাবিধ অনুষ্ঠান, উপস্থিত বিশিষ্টরা। নয়া পদ্ধতিতে মাশরুম চাষ, বাদামের খোলা দিয়ে চাষ শুরু করে সফল চাষী। আসছে বিস্তারিত খবরে। ছেলের হাতে খুন হলেন মা। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার দিবাকরপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, মায়ের সঙ্গে বচসার কারণে বাঁশ দিয়ে মায়ের মাথায় আঘাত করে ছেলে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে চণ্ডীপুর থানার পুলিশ। কী কারণে বচসা বেঁধেছিল তার তদন্ত করছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হলেন মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার দিবাকরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃতি মেধাবী ছাত্র মানস সাউ মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার রাতে মায়ের সঙ্গে বচসার সময় বাঁশ দিয়ে মা সবিতা সাউকে আঘাত করেন তিনি। সবিতা দেবীর চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন সবিতা দেবী। তার মাথা ফেটে ক্রমাগত রক্ত বেরোচ্ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন। রাতেই তাকে উদ্ধার করে চণ্ডীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে চিকিৎসকেরা সবিতা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ছেলে মানস সাউকে চণ্ডীপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি বিষয় নিয়ে সবিতা দেবীর সঙ্গে বচসা বেঁধেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। স্কুলে যাওয়ার পথে এক ইংরেজি শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের আত্মীয়ের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার ক্ষেত্রহাট হাই স্কুলের শিক্ষক তিনি। ওই শিক্ষককে মারধর করে মোবাইল এবং বেশ কিছু নগদ টাকাও ছিনতাই করা হয়। আহত শিক্ষক কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবার এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ঘটনা। জানা গেছে, ক্ষেত্রহাট হাই স্কুলের ইংরেজির শিক্ষক কেষ্টপদ দোলই নিজের বাইকে চড়ে স্কুলে যাচ্ছিলেন সোমবার। স্কুল থেকে কিছুটা দূরে পয়াগ গ্রামে ওই স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু ঘড়ার শ্যালক দেবাশিস মাইতি সহ বেশ কয়েকজন কেষ্টপদ দোলইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আমার এক মাস্টারমশাইয়ের সঙ্গে মোটর সাইকেল করে স্কুলে যাচ্ছিলাম। আমাকে ওখানে দেবাশিস মাইতি বলে এক ভদ্রলোক প্রয়াগে আমাদের পথ আটকে ওই মাস্টারমশাইকে চলে যেতে বলে যে আপনি চলে যান। আমাকে ডেকে নিয়ে বলে আপনি চলুন, মানে কী ব্যাপার বলুন। এখন বলতে কী ব্যাপার বলতে আমাকে মারধর আরম্ভ করে। সারা স্কুলে বদমাইশি করেছো, স্কুলে গুন্ডামিপনা করছো, এই করছো সেই করছো বলে দেবাশিস মাইতির সঙ্গে দেবাশিস মাইতি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের শ্যালক, ওর সঙ্গে বাপি মাইতি, বিপ্লব মাইতির স্ত্রী, সকলেই আমাকে ডেকে নিয়ে একটা ঘরে একটা জাঙ্গিয়া কারখানা গেঞ্জি কারখানায় ঢুকে যেতে চেষ্টা করে। আমি কোনো রকমে বাধা দিয়ে দাঁড়াই যে কী হয়েছে বলুন। আমাকে খুব মারধর করে। আমি কারণটা জানতে চাই, কারণ কিছু না বলে যে কারণ তোকে পরে জানানো হবে। আর প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে এইরকম হচ্ছে, প্রধান শিক্ষকের সঙ্গে টক্কর নেওয়া হচ্ছে।
তোকে আজকে বুঝিয়েই ছাড়বো, এগুলো আমাকে অপত্য গালাগাল চাল মারধর, হ্যাঁ এরকম করতে থাকে। স্যার আপনি থানায় জিডি করেছেন? থানায় এখনও জিডি করা হয়নি। আমি প্রচণ্ডভাবে ইনজিওর হয়েছে, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, বুকের যন্ত্রণা এবং চোখের এই ডান চোখে 2-3টে ঘুষি মেরেছে, আমার যন্ত্রণা হচ্ছে। আমি এখনও থানায় মিছিল যেতে পারি। অভিযোগ, ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হয়, মোবাইল ও নগদ টাকা এবং স্কুলের বেশ কিছু দরকারি কাগজপত্র ছিনতাই করে দুষ্কৃতীরা। ঘটনা কোলাঘাট থানার পুলিশকে জানালে পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে কোলাঘাট ব্লক হাসপাতালে ভর্তি করে। পরে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোলাঘাট থানায় ওই আহত শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। অভিযুক্তরা এখনো পলাতক। এই আজকে যে ঘটনাটা ঘটিয়েছি, ওই হারাধন ক্ষেত্রহাট হারাধন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয়, তিনি তার যে সমস্ত শ্বশুরবাড়ির লোকজনদের দিয়ে যেভাবে মারধর করা হয়েছে, আজকে তার প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি। এই নিগৃহীত করার ফলেই তার যে অবস্থা, এর আগেও বারে বারে তার উপর হুমকি দিয়েছে। গত আমাদের এসটিএর কোচবিহার রাজ্য সম্মেলন হয়েছিল ডিসেম্বরে, সেই ডিসেম্বরে কোচবিহার রাজ্য সম্মেলনে উনি গিয়েছিলেন, কৃষ্ণপদ দোলই মহাশয় উনি গিয়েছিলেন, এবং সেই থেকে তার উপর আক্রমণাত্মক ভূমিকা নেয়। এবং তার ওই রাজ্য সম্মেলনে যাওয়ার জন্য যে ছুটি পাওয়া যায়, সেই ছুটিটা না দিয়ে জোর করে তাকে মেডিকেল লিভ নেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে তখন থেকে এই যে হেনস্থা করা হচ্ছে, এ ধরনের কোনো একজন প্রধান শিক্ষক তিনি তার সহশিক্ষকের উপর এভাবে নির্যাতন করতে পারে, আমরা ভাবতে পারছি না। তার সেরকম ধরনের শাস্তি না হোক, স্কুল কর্তৃপক্ষ যে ডিআই অফিস যেন তার জন্য। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ময়না মেদিনীপুর সড়কে মোটরবাইক এবং বাসের সংঘর্ষে গুরুতর আহত হয় এক বাইক আরোহী। পথ দুর্ঘটনায় আহত ওই যুবকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক মহিলা। ওই মহিলার চেষ্টায় ওই যুবককে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরই মৃত্যু হয় ওই যুবকের। রাস্তাঘাটে দুর্ঘটনা এখন আকচার ঘটে। বহু ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন না পথ চলতি মানুষজন। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো দূরস্থ, অনেক সময় দেখা যায় আহত ব্যক্তির মোবাইল বা পার্স নিয়েও চম্পট দিচ্ছে পথচারীরা। বারবার মানুষের অমানবিক মুখ উঠে আসে চোখের সামনে, কিন্তু এবারের ছবিটা একটু আলাদা। পথ দুর্ঘটনায় আহত এক যুবকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক শরবত বিক্রেতা মহিলা। পিংলা থানার তিলেশ্বরী এলাকার ময়না মেদিনীপুর সড়কে রবিবার বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয় ওই বাইক আরোহী। ময়না থানার উত্তর চংরাচক গ্রামের বাসিন্দা মৌলালী দাসের চোখের সামনেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তিলেশ্বরী এলাকায় গাজন মেলায় শরবত বিক্রি করছিলেন ওই মহিলা। ঘটনাটা আমি মেলাতে ছিলাম, আমি বাসে ওই বাসটাতে উঠতাম। দাঁড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখছি বাসটার সঙ্গে বাইকটা ধাক্কা লেগে বাচ্চাটা পড়ে গেল, দিয়ে বাসের চাকা পুরো বাচ্চাটার গায়ের উপরে চেপে গেছে। বাচ্চাটা ধাক্কা এভাবে ছিল। বাসটা কোন দিক থেকে এসেছিল? বাইকটা পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে, বাসটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। দিয়ে ওখানেই ধাক্কা, খুব জোরে আওয়াজ হচ্ছে, বাচ্চাটা পড়েও গেছে, উপরে চাকাটাও চেপে গেছে। আমি ওইখানে ছিলাম, ব্যাগটা আমার হাতে ছিল, ওখানে ফেলে দিয়ে চিৎকার করছি, আসো না গো, বাচ্চাটা ছেড়ে হয়েছে গো। আমি তো কে বাচ্চা মুখ, আমার ছেলেও বাইক নিয়ে যাওয়ার কথা ছিল আমাকে আনতে, তো আমি অত বুঝতে পারিনি। তখন আমি জোর চিৎকার করছি আর ওদেরকে ডাকতেছি, কেউ নাবেওনি পর্যন্ত। দিয়ে আমি বাচ্চাটাকে টানতেছি, টানাও হচ্ছে না, চাকা সরাই। আর যখন চাকাটা সরিয়ে বাচ্চাটা উপর ছিল, সোজা হয়ে গেল, তখন আমি ট্রেনে বের করছি, তখন আর পাশে যারা ছিল সেতে। দুর্ঘটনা ঘটার পর পথ চলতি মানুষ বা মেলা কমিটির সদস্যরাও ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। মৌলালীর চেষ্টায় আহত যুবককে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে এত চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় ওই যুবকের। জানা গিয়েছে 23 বছরের ওই মৃত যুবকের নাম রঞ্জন চৌধুরী। সে সবং থানার বারজীবন গ্রামের বাসিন্দা। ঘাতক বাসটিকে আটক করেছে ময়না থানার পুলিশ।
দিয়ে বাচ্চাটা কথাও বললো আমার সঙ্গে ভালোভাবে, ভালোই কথাই বলছে, কোনো বেডিং ফিডিং যায়নি। দিয়ে হাতটা এখানে কিসে করে আনলে হসপিটালে? পাশে কোথায় গাড়ি ছিল, আমি সব পায়েটা ধরে কাঁদছি, গাড়ি নিয়ে এসো না গো, হাসপাতালে ভর্তি করবো। দিয়ে ওরা কোথাটা একটা গাড়ি নিয়ে এসছে তা আমি জানি না। আপনার কি কোনো রিলেটিভ হয়? না আমার কিছু না। ওই ছেলেটা যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওনার বাড়ি কোথায় জানেন? ও বলছে তার জীবন বাড়ি অঞ্জন চৌধুরী, এটুকু শুধু বলছে। ওর বাড়িতে এখন কি খবর দেওয়া হয়েছে বা কোনো যোগাযোগ করতে পেরেছে? এখানে পাশে কিছু নাম্বার ছিল, দিয়ে এখান থেকে ফোন করছে বাড়ির লোক আসতে, আর ওখান থেকে ফোনটা আমি বলছি পকেটে ফোনটা মনে হয় আছে, দিয়ে ও যে কিছু নাম্বার একটা ফোন লাগাবে, ওরা ফোনটা বের করে নিচ্ছে। তার গাড়িতে যখন তুলি কেউ উঠতেও চায়নি গাড়িতে, তখন বলছে তুমি নিজে উঠো। দিয়ে আমি উঠলাম, তার ফোনটা চাইছি যে ওর বাড়িতে হয়তো ফোনটা করবো যে কোনো নাম্বার, আমাকে ফোনটাও দিল না। আর ওইখানে কোনো সাধারণ পাবলিক বা এখন একটা মেলা চলছে, মেলার কেউ কমিটির সদস্য কেউ গাড়িতে আসে না ওদের না, নিয়ে? কেউ আসেনি। আপনি একলাই এসেছেন? আমি একা ছিলাম, একজন গাড়ি চালাচ্ছিল, আর পাশে একজন বসেছিল, তা সেই গাড়ির লোক, কিন্তু আর অন্য কেউ আসেনি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। আয়কর অফিসার ও সরকারি বাসকর্মীর চেষ্টায় হারানো ব্যাগ ফিরে পেলেন এক পর্যটক। বাসের মধ্যেই নিজের ব্যাগ ফেলে যান ওই পর্যটক। ব্যাগে ছিল 8টি ATM এবং কিছু জরুরি কাগজপত্র এবং পরিচয়পত্র। ব্যাগ হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই পর্যটক। ব্লক রেভিনিউ অফিসার ও সরকারি বাসকর্মীর চেষ্টায় হারানো ব্যাগ ফিরে পেলেন এক পর্যটক। জানা গিয়েছে, বাসেই ভুল করে নিজের ব্যাগ ফেলে গিয়েছিলেন কলকাতার বাসিন্দা মৌপিয়া রায়। দীঘায় বেড়াতে আসার সময় বাসে ব্যাগটি তিনি ফেলেই দীঘাতে নেমে যান। রামনগর 2 নম্বর ব্লকের রেভিনিউ অফিসার কিরিটি মুখার্জি ওই বাসে ওঠেন। সিটে বসার সময় তিনি সেই ব্যাগ দেখতে পান। সেই ব্যাগ তিনি তুলে দেন বাসকর্মী মলয় দাসের হাতে। এদিকে বেড়াতে এসে ব্যাগ হারিয়ে চরম বিপদে পড়েন মৌপিয়া। ব্যাগে ছিল 8টি ATM ও কিছু জরুরি কাগজপত্র এবং পরিচয়পত্র। শনিবার মৌপিয়ার ব্যাগ ফিরিয়ে দেন মলয় দাস। ব্যাগ হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই পর্যটক। আমার বাড়ি গড়িয়া বোরা। আপনি সাধারণ স্টাফ না WBSTC। আপনি এই ব্যাগটা কখন দেখতে পেলেন? ওই যখন গাড়ির পিছনে আমাদের নেটে ছিল গাড়িটা, এক ভদ্রলোক বলে পৌঁছান, ব্যাগটা আমি পেলাম, নিয়ে আমি ওনাকে নাম্বার পেয়ে আমি ওনাকে ফোন করে উনি বললো যে আমি এই ব্যাপার, আপনার ব্যাগটা পাওয়া গেছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। শনিবার কালবৈশাখীর তাণ্ডবে পণ্ড হল শুভেন্দু অধিকারীর সভা। পটাশপুর 2 নম্বর ব্লকে আয়োজন করা হয়েছিল এই সভার। শুভেন্দু অধিকারী আসার আগেই চলে আসে কালবৈশাখী, ভেস্তে যায় জনসভা। গ্রীষ্মের দাবদাহে সবাই যখন অতিষ্ঠ, তখন আশীর্বাদ রূপে আসে কালবৈশাখী। কিন্তু এই কালবৈশাখী তৃণমূলের কাছে অভিশাপ হয়ে দাঁড়ালো। কালবৈশাখীর তাণ্ডবে পণ্ড হলো শুভেন্দু অধিকারীর সভা। শনিবার পটাশপুর 2 নম্বর ব্লকে কালীর বাজারে এই সভার আয়োজন করা হয়েছিল। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, জ্যোতির্ময় কর সহ একাধিক তৃণমূল নেতার এই সভায় উপস্থিত হওয়ার কথা ছিল। সভা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারীর আসার আগেই চলে আসে কালবৈশাখী। ঝড়ের প্রকোপে ভেঙে পড়ে মঞ্চ, ভেস্তে যায় জনসভা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। 15 বছর বয়সে প্রতিবেশীদের ডাব নারকেল চুরি করে হাতে খড়ি, সাইকেল চুরি করে প্রথম শ্রীঘরের মুখ দেখে সে। প্রথমবারই জেল থেকে পালিয়ে এলাকা ত্রাস হয়ে ওঠে কাথি মাজিলাপুর গ্রামের কর্ণবেরা। পুলিশ খুন সহ একাধিক মামলার আসামি কর্ণ। মহাভারতের কর্ণ নয়, এ এক অন্য কর্ণের উপাখ্যান। মহাভারতের কর্ণের কোনো গুণই পায়নি
কলিযুগের এই কর্ণ। চুরি ডাকাতি এই কর্ণের কাছে নিতান্তই মামুলি ব্যাপার। ইতিমধ্যেই পুলিশ কর্মীকে হত্যা করে অপরাধ জগতের সেলিব্রিটি হয়ে গিয়েছে কর্ণ বেরা। তবে হঠাৎ নয়, কর্ণের অপরাধ প্রতিভার সূচনা হয়েছিল ছোটবেলা থেকেই। যেদিনকে শুনলাম সেই থেকে 13 দিনের দিন কোথায় ছিল কিছু বলেছে না, কিছু না। মাত্র 15 বছর বয়সে প্রতিবেশীদের ডাব নারকেল চুরি করে তার হাতে খড়ি, তারপর হাতখড়ি, মোবাইল, মানিব্যাগ, গলার হার, দুল ছিনতাই করতে করতে এ লাইনে সে হাত পাকায়। সাইকেল চুরি করে প্রথম শ্রীঘরের মুখ দেখে কর্ণ। প্রথমবার জেল থেকে পালানোর পর এলাকার ত্রাস হয়ে ওঠে কাঁথির মাজিলাপুর গ্রামের এই বাসিন্দা। এরপর একের পর এক অপরাধমূলক কাজকর্মের অংশীদার হয়েছে কর্ণ। ডাকাতি, পুলিশ খুন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোনোভাবে যোগাযোগ করেছে? কোথায় ছিল তাও বলেনি, যোগাযোগও করেনি। হ্যাঁ, কিন্তু পালিয়ে গেছে শুনেছি পুলিশ 3 বার। এর পরে একটা বড় অপারেশন করবে বলে ও প্রস্তুতি নিচ্ছে, এই সম্বন্ধে আপনি কি জানেন? বড় অপারেশন বলতে বুঝতে পারি, বড় একটা ডাকাতি ফাকাতি করবে এইভাবে একটা প্রস্তুতি নিচ্ছে, আপনি কিছু জানেন এই ব্যাপারে? না, সেটা আমি এবারে কালকে যা জেনেছি, কালকে যা ওর কাছ থেকে জানলাম যখন। তবে এহেন অপরাধীর বাবা ধ্রুব বেরা নিতান্তই ছাপোষা ধর্মভীরু গৃহস্থ। একতলার ছোট্ট ঘরের দেওয়াল জুড়ে অসংখ্য দেবদেবীর ছবিযুক্ত ক্যালেন্ডার। জেল থেকে পালালে কর্ণ তার বাড়িতে আসবেই, এই ধারণা নিয়েই এগিয়েছিলেন পুলিশ কর্মীরা। এবার জেল থেকে পালিয়ে কর্ণ পুরী ঘুরে বাড়ি ফেরে, কিন্তু বাড়িতে থাকতে দেননি বাবা। বেআইনি করিবি, কি করবি তুই বাড়ি এসেছি? তার ভিতরে ছিল বেশ খাইগুলো ছিল তো দিনহীন, 4 বছর পর বাড়িতে পারতো, 5 বছর পর বাড়িতে পারতো। না, সেখানে মানুষ থাকেনি, সেখানে কত লোক পড়ে আছে, কেউ বারবার বাড়ি হওয়ার জন্য অনেকগুলো কেস আছে। যাই হোক, 1-2 লাখ টাকা হলে গোটে 1-2 লাখ টাকা খাইবে। আমার মন যেটা চাইছে আমি ওকে যা জানি, যতটা বুঝতে পেরেছি, ও কিচ্ছু নয়, ও বোমা পিস্তল আনবে, এছাড়া আর কিছু করবে না। 2 লাখ টাকা নিয়ে যে জীবনে সে বাঁচতে চাইবে শান্তিতে, সেটা হলে আলাদা কথা হতো। কাল মানে আমি ছেলে আমার, আমি বুঝতে পারছি তো কথাটা সে কি করে বলছে। বাবা একদম কেয়ার করেনি, যত বাড়ির পেছনে জ্বালানি স্তূপের মধ্যে লুকিয়ে ছিল কর্ণ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে কর্ণকে সেই জ্বালানি স্তূপ থেকে পাকড়াও করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। দীঘা জুড়ে যেখানে সেখানে পড়ে থাকতো আবর্জনা। ময়লা ফেলার জন্য এবার চালু হলো সুনির্দিষ্ট পরিষেবা। ময়লা ফেলার গাড়িতেই ফেলতে হবে সমস্ত আবর্জনা। সবুজ পতাকা উড়িয়ে এই পরিষেবাটি উদ্বোধন করেন সাংসদ শিশির অধিকারী। দীঘা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। দীঘা জুড়ে যেখানে সেখানে পড়ে থাকতো আবর্জনা। গৃহস্থ বাড়ির আবর্জনা তো বটেই, বিভিন্ন হোটেলের জঞ্জালও পড়ে থাকতো রাস্তাঘাটে। এবার সেই ময়লা ফেলার জন্যই সুনির্দিষ্ট পরিষেবা চালু হলো। ময়লা ফেলার গাড়িতেই এবার ফেলতে হবে সমস্ত আবর্জনা। নির্দিষ্ট সময়ে ওই গাড়ি এসে সংগ্রহ করে নিয়ে যাবে সমস্ত জঞ্জাল। সবুজ পতাকা উড়িয়ে এই পরিষেবার উদ্বোধন করেন সাংসদ শিশির অধিকারী। আমাদের ভারতবর্ষের ব্যাপী একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ সার্থক করার জন্য পরিচ্ছন্নতার কর্মসূচি সারা বাংলাব্যাপী এই অভিযান চলছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। শনিবার তমলুকের নদী থেকে জল নিয়ে বহু ভক্ত শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে যান পশ্চিম মেদিনীপুরের তিলেশ্বরীতে। দক্ষিণ আনুখা গ্রামের বেশ কিছু ব্যবসায়িকরা ভক্তদের জন্য টিফিনেরও ব্যবস্থা করেন। শনিবার তমলুকের রূপনারায়ণ থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের তিলেশ্বরীতে রওনা দেন শিব ভক্তরা। পথে ময়না থানার দক্ষিণ আনুখা গ্রামের বেশ কয়েকজন ব্যবসায়ী ওই শিব ভক্তদের টিফিনের ব্যবস্থা করেন।
এছাড়া চিকিৎসার ব্যবস্থাও করা হয়। ভক্তরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন সেদিকেও নজর রাখা হয়। আমাদের বিশ্বকর্মা গার্মেন্টস সহযোগিতায় আমরা এখানে জলদার শিবিরের আয়োজন করেছি। দোকানদার ভাই বন্ধুরা আছে সবাই সহযোগিতায় এবং আমাদের কারখানার সব স্টাফ মিলে আমরা এই জলদানের শিবির আয়োজন করেছি। এখানে আমাদের ছোলা ছাতু এবং শরবত, আপনার এই লুচি তরকারি আর শসা আর এই ছোলা কাঁচা ছোলা এইসব আয়োজন করেছি আমরা। এটা আমাদের প্রথম বছর। এটা আমরা প্রথম বছর শুরু করেছি, এবার আগামী দিনে চাচ্ছি সবার সহযোগিতা। এটা আমরা ভালো লেগেছে জলদান করতে। এটা আমাদের এখানে তমলুক থেকে জল নেওয়া হচ্ছে, এই যে আমাদের বর্গভীমা মন্দির ওখান থেকে, এবার বিভিন্ন জায়গায় এদিকে যাচ্ছে, তিলেশ্বরী আপনাদের। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে আয়োজন করা হয় ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোগে প্রমীলা জনকল্যাণ সংঘ। 4 দিন ব্যাপী চলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবস্থাপনায় ছিল প্রমীলা জনকল্যাণ সংঘ। রবিবার ছিল এই শেষ দিনের এই অনুষ্ঠানে এলাকায় খেলাধুলায় কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রায় 100 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। প্রমীলা জনকল্যাণ সংঘ প্রত্যেক বছর কিছু না কিছু জনহিতকর কাজে যুক্ত হয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন শারীরচর্চা ক্রীড়া বিভাগের মাধ্যমে। কয়েকদিন ধরে পুজো এবং বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা এখানে হয়ে যাচ্ছে। সর্বত্র শান্তি শৃঙ্খলা সম্প্রীতি কিন্তু এখানে বজায় রেখে হচ্ছে। সর্বোপরি আমি দুঃখিত, গতকাল কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের জন্য সারা ময়নায়, সারা জেলায় বিদ্যুতের বিভ্রাট। আমরা ময়নায় 87টি মৌজায় বিদ্যুৎকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আজকেও বিভিন্ন জায়গায় হয়েছে, এখানেও হয়েছে। তো ফিডারগুলো লম্বা থাকার জন্য আমরা ঠিকমতো কাজ করে উঠতে পারিনি। আমাদের চেষ্টা চলে কয়েক ঘন্টার মধ্যেই মানুষের কাছে বিদ্যুৎটা পৌঁছে দেওয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বপন কুমার পাঁজা, ময়না 2 নম্বর অঞ্চলের প্রধান নমিতা দোলই এবং এলাকার পঞ্চায়েত দিলীপ দোলই সহ অন্যান্যরা। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি, সর্বত্র উন্নয়নটা আমরা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ভাবে বজায় রেখে আমরা করতে চাই। সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করব। তো এখানে যারা ক্লাবের শুভলাভধারী যুব গোষ্ঠী বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন ক্লাবের উন্নয়নের জন্য চেষ্টা করে থাকেন, এলাকার মানুষকে আনন্দ দিয়ে থাকেন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর